আগের দিন আমরা আলোচনা করেছি যে ইলেকট্রনের স্পিন কোনো নির্দিষ্ট দিকে পরিমাপ করলে তার ফল কি হবে তা নির্ভর করে সেই মুহূর্তে ইলেকট্রনের স্পিন কি অবস্থায় ছিল তার উপর। আর সেই মুহূর্তে ইলেকট্রনের স্পিন কি অবস্থায় ছিল সেটা প্রকাশ করার জন্য আমরা একটা ভেক্টরের সাহায্য নিয়ে থাকি, একটা 2 ডাইমেনশনাল বা দ্বিমাত্রিক ভেক্টরের সাহায্য নিয়ে থাকি। এবং এই ভেক্টর কিন্তু জটিল ভেক্টর বা কমপ্লেক্স ভেক্টর। এইটুকু জটিলতা না থাকলে আর কোয়ান্টাম মেকানিক্সের সম্মান থাকবে? যা হোক, এরপর আমরা ইলেকট্রনের কয়েকটা বিশেষ বিশেষ স্পিনের অবস্থার আলোচনা করেছি, যথা ইউ মানে আপ, ডি মানে ডাউন, রাইট আর, লেফট এল, আই ইনওয়ার্ড, ও আউটওয়ার্ড। এরা ইলেকট্রনের স্পিনের এক একটা বিশেষ বিশেষ দশা। আর যেটা মেনে নেওয়া একটু কষ্টকর ছিল সেটা হলো ইউ এবং ডি এই দুটো ভেক্টর পরস্পর লম্ব একক ভেক্টর, এবং ইউ ডি এই দুটো ভেক্টরের সাহায্যে অন্য যে কোনো স্পিন ভেক্টরকে প্রকাশ করা যায়। আমরা ছবি এঁকে উপস্থাপনার চেষ্টা করেছি যে ইউ এবং ডি দুটো পরস্পর লম্ব একক ভেক্টরের সাহায্যে অন্য যে কোনো স্পিন ভেক্টরকে প্রকাশ করা যায় এইভাবে লিনিয়ার কম্বিনেশন বা যোগ হিসেবে। আজকে আমরা প্রথম যে জিনিসটা দেখব হলো সেটা এখানে, কিভাবে আর এল আই ও, রাইট লেফট ইন আউট, এই চারটে ভেক্টরকে কিভাবে ইউ এবং ডি ভেক্টরের সাহায্যে প্রকাশ করা যায়। আবারও বলছি, ইউ ডি পরস্পর লম্ব একক ভেক্টর। এরা একটা নির্দেশতন্ত্র গঠন করে যার সাহায্যে যে কোনো অন্য স্পিন ভেক্টরকে প্রকাশ করা যায়। তাহলে আর এল আই ও এদেরকেও নিশ্চয়ই ইউ এবং ডি এর সাহায্যে প্রকাশ করা যায়। কিভাবে? সেই প্রশ্নের উত্তরই আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি। আর ভেক্টর হলো ইউ এর 1/√2 অংশ আর ডি এর 1/√2 অংশের যোগফল। এল ভেক্টর u/√2 মাইনাস d/√2। আর এবং এল দুটোর ফর্ম অনেকটাই একই রকম, তফাৎ শুধু এইখানে আর এর ক্ষেত্রে প্লাস চিহ্ন, এল এর ক্ষেত্রে মাইনাস চিহ্ন। তারপরে আই ভেক্টর, আই হচ্ছে u/√2 প্লাস আই d/√2। আবারও দেখো, আই আর এল অনেকটা একই রকম দেখতে, তফাৎ শুধু আর এর ক্ষেত্রে ডি এর সঙ্গে 1/√2 আর আই এর ক্ষেত্রে ডি এর সাথে i/√2, যেখানে আই মানে হচ্ছে স্কোয়ার রুট অফ -1, কমপ্লেক্স বা কাল্পনিক সংখ্যা। তেমনিভাবে ও ভেক্টর u/√2 মাইনাস আই d/√2। আবারও দেখো, আই আর ও অনেকটাই একই রকম, শুধু আই এর ক্ষেত্রে প্লাস চিহ্ন এখানে আর ও এর ক্ষেত্রে মাইনাস চিহ্ন এখানে। এই কয়েকটা ফর্মুলা জেনে ফেলতে হবে, মনে রাখতে হবে, মনের মণিকোঠায় ছবির মতো এঁকে নিতে হবে, যাতে স্বপ্নেও এই কয়েকটা ফর্মুলা আমরা ভুলে না যাই। বেশ, এরপর আমরা একটু কিছু প্র্যাকটিস করব, অনুশীলনী দেখব। এখানে একগুচ্ছ প্রশ্ন দেওয়া আছে। আমাদের এই এক একটা স্টেটমেন্ট বা ফর্মুলাকে
প্রমাণ বা প্রমাণিত বা অপ্রমাণিত করতে হবে, অর্থাৎ এটা ঠিক না ভুল যাচাই করে দেখতে হবে। প্রথমটা একসাথে করব আমরা। প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন, আমাদের দেখাতে হবে বা ভুল প্রমাণ করতে হবে যে ইউ সমান সমান r/√2 আর প্লাস l/√2 কি না। আমরা ডান পক্ষ থেকে শুরু করি। ডান পক্ষ মানে হচ্ছে r ভেক্টরের √2 ভাগের 1 ভাগ আর l ভেক্টরের √2 ভাগের 1 ভাগ। আর মানে কি? আর মানে এখানে দেখতে পাচ্ছ, এটা মনেও রাখতে হবে। আর মানে ডি ইউ বাই √2 প্লাস ডি বাই √2, এটা আর 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 এর সাথে 1/√2 ভাগ রয়েছে। তার সঙ্গে এল মানে ইউ বাই √2 মাইনাস ডি বাই √2, এটা এল আর এলকে √2 দিয়ে ভাগ করা রয়েছে। এবার সিম্পলিফাই করলে বা সরল করলে ইউ এর সঙ্গে 1/√2 মানে হাফ ইউ, আর এখান থেকে হাফ ইউ দুটোকে যোগ করলে আমরা পাবো ইউ। আর এখানে d/√2 আর এই মাইনাস d/√2 একে অপরকে ক্যান্সেল করে দেবে, কেটে যাবে। বেশ, তাহলে ডান পক্ষ সমান সমান বাম পক্ষ প্রমাণিত। একইভাবে 2, 3, 4 এগুলো তোমরা যাচাই করে দেখবে। এটা আমি তোমাদের জন্য হোমওয়ার্ক হিসেবে রাখব। পদ্ধতি একই রকম, একের মতো, তোমরা পারবে এটুকু। বেশ, এরপর আমরা আরেকটা নতুন বিষয়ে আলোচনা করব। সেই বিষয়, এটা কোয়ান্টাম থিওরির খুব গুরুত্বপূর্ণ কিছু স্বতঃসিদ্ধ বা অ্যাক্সিওমের মধ্যে একটা। একবার একসাথে পড়ব আমরা। কোনো মুহূর্তে যদি স্পিনের অবস্থা বা স্পিন সাই সমান সমান au প্লাস বিডি হয়, স্পিন যদি au প্লাস বিডি হয়, তবে সেই মুহূর্তে জেড অভিমুখে স্পিন মাপলে ফলাফল +1 আসার সম্ভাবনা এই পরিমাণ, আর ফলাফল -1 আসার সম্ভাবনা এই পরিমাণ। কিন্তু ঠিক কি ফলাফল আসবে, মানে +1 আসবে না -1 আসবে, সেটা অনিশ্চিত। তবে ফলাফল যদি +1 আসে, তবে পরিমাপের বা পরীক্ষার সাথে সাথে স্পিনের অবস্থাও পাল্টে গিয়ে ইউ হয়ে যাবে। আর ফলাফল যদি -1 আসে, তবে পরিমাপের সাথে সাথে স্পিনের অবস্থা পাল্টে গিয়ে ডি হয়ে যাবে। ব্যাপারটা ছবির সাহায্যে বোঝার চেষ্টা করা যায়। এখানে ইলেকট্রন তার স্পিন au প্লাস বিডি এই অবস্থায় পরীক্ষার আগে আছে। ঠিক সেই মুহূর্তে আমি পরীক্ষা করলাম। এই মুহূর্তে আমি পরীক্ষা করছি, পরীক্ষার আগে স্পিনের মান au প্লাস বিডি। পরীক্ষার পরে কি হতে পারে? পরীক্ষার পরে ফল কি আসতে পারে? পরীক্ষার পরে দুরকম ফল আসতে পারে। এক, সিগমা জেড 1 আসতে পারে, অথবা সিগমা জেড -1 আসতে পারে। এই দুরকমই ফল সম্ভব এবং এই দুরকমই ফল আসতে পারে। ঠিক কোনটা আসবে সেটা অনিশ্চিত, এই দুইয়ের মধ্যে যে কোনো একটা আসবে। যদি সিগমা জেড 1 আসে, তাহলে পরীক্ষার সাথে সাথে স্পিন পাল্টে গিয়ে ইউ হয়ে যাবে।
পরীক্ষার আগে স্পিন কি ছিল? পরীক্ষার আগে ছিল AU প্লাস BD, আর পরীক্ষার পরে কি হয়ে যাবে? শুধু ইউ, ডি থাকবে না। যদি স্পিন সিগমা জেড প্লাস 1 আসে তাহলে স্পিন পাল্টে ইউ হয়ে যাবে, আর যদি স্পিন -1 আসে তাহলে স্পিন পাল্টে হয়ে যাবে ডি। পরীক্ষার আগে কি ছিল? পরীক্ষার আগে ছিল AUBD, অর্থাৎ ইউ এবং ডি দুটোই ছিল, কিন্তু পরীক্ষার পরে শুধুমাত্র ডি থাকবে, ইউ থাকবে না। অর্থাৎ পরীক্ষায় দুরকম ফল আসতে পারে, সিগমা জেড প্লাস 1 অথবা সিগমা জেড -1। যদি +1 আসে তাহলে স্পিন পাল্টে শুধু ইউ হয়ে যাবে, ডি থাকবে না, আর যদি -1 আসে তাহলে স্পিন পাল্টে ডি হয়ে যাবে, ইউ থাকবে না। অর্থাৎ এই দুরকম সম্ভাবনা রয়েছে, 1 2 1 2, দুরকম ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। এখন প্রশ্ন হলো, প্রথম ঘটনা ঘটার সম্ভাবনা কত, দ্বিতীয় ঘটনা ঘটার সম্ভাবনা কত? উত্তর এখানে। প্রথম ঘটনা ঘটার সম্ভাবনা AA স্টার ভাগ AA স্টার প্লাস BB স্টার, দ্বিতীয় ঘটনা ঘটার সম্ভাবনা BB স্টার ভাগ AA স্টার প্লাস BB স্টার, যেখানে A আর B, এই A আর B অর্থাৎ পরীক্ষার আগে স্পিনের দুটো কোএফিসিয়েন্ট A আর B, সেই AB আমরা এখানে দেখতে পাচ্ছি। স্টার মানে কি? স্টার মানে কমপ্লেক্স কনজুগেট বা অনুবন্ধী জটিল রাশি বা প্রতিযোগী জটিল রাশি। A এর কমপ্লেক্স কনজুগেট A স্টার, B এর কমপ্লেক্স কনজুগেট B স্টার। এই হচ্ছে ফর্মুলা, দুরকম ঘটনা ঘটার দুরকম সম্ভাবনার ফর্মুলা। অর্থাৎ সবথেকে বেশি উল্লেখযোগ্য এটাই যে পরীক্ষার সাথে সাথে কিন্তু স্পিনের অবস্থাও পাল্টে যাবে। পরীক্ষার আগে ছিল AUBD, পরীক্ষার পরে হয়ে যাবে শুধু ইউ অথবা শুধু ডি, আর দুটোর যোগফল থাকবে না। পরীক্ষার সাথে সাথে পরিমাপের সময় স্পিনের অবস্থাও পাল্টে যায়, এটা অনিবার্য, এটা আটকানোর কোনো উপায় নেই। এটাই কোয়ান্টাম তত্ত্ব। বেশ, এরপর আমরা একটু কিছু অনুশীলনীর সমাধান করব। প্রথম প্রশ্ন, কোনো মুহূর্তে স্পিন যদি আর হয়, কোনো মুহূর্তে ইলেকট্রনের স্পিন যদি আর হয়, তবে সেই মুহূর্তে জেড অভিমুখী স্পিন বা সিগমা জেড মাপলে ফলাফল +1 আসার সম্ভাবনা কত আর ফলাফল -1 আসার সম্ভাবনা কত? এই দুই প্রশ্নের আমরা সমাধান করব একে একে। প্রথমে আমরা জানি যে আর ভেক্টর মানে হলো u/√2 যোগ b/√2 এর যোগফল, বা আমরা এটাকে এভাবেও লিখতে পারতাম 1/√2 গুণ u যোগ 1/√2 গুণ d। অর্থাৎ এক্ষেত্রে আমরা বলতে পারি এর মান 1/√2 আর b এর মান 1/√2, আর ভেক্টর u আর d এর এইরকম যোগফল। এবার জেড ডিরেকশনে স্পিন বা সিগমা জেড পরিমাপ করলে +1 আসার সম্ভাবনা কত? আমরা আগের ফর্মুলা ব্যবহার করতে পারি। +1 আসার সম্ভাবনা AA স্টার ভাগ AA স্টার যোগ BB স্টারের সমান। এক্ষেত্রে A মানে 1/√2, সেটা একটা রিয়েল নাম্বার, কাল্পনিক সংখ্যা নয়, তাই এর কমপ্লেক্স কনজুগেট এর সমান হবে, অর্থাৎ 1/√2 আর তার কমপ্লেক্স কনজুগেটও 1/√2 ভাগ A মানে 1/√2, A কনজুগেটও 1/√2, বিও তাই 1/√2, তার কনজুগেটও 1/√2। সরল করলে আসবে হাফ, অর্ধেক। অর্থাৎ
স্পিন প্লাস 1 আসার সম্ভাবনা 1/2, অর্ধেক 50% সম্ভাবনা। অর্ধেক ক্ষেত্রে স্পিন প্লাস 1 আসবে। তেমনিভাবে -1 আসার সম্ভাবনা কত? এক্ষেত্রে ফর্মুলা হচ্ছে BB স্টার ভাগ AS স্টার যোগ BB স্টার। B এর মান 1/√2, B স্টারও তাই, এর মান 1/√2, A স্টারও তাই, B 1/√2, B কনজুগেটও 1/√2। আবারও সরল করলে মান আসবে হাফ, অর্থাৎ স্পিনের পরিমাণ -1 আসার সম্ভাবনাও হাফ। এটাই উত্তর। অর্থাৎ স্পিন যদি আর অবস্থায় থাকে, সেই অবস্থায় জেড ডিরেকশনে স্পিন মাপলে ফলাফল +1 আসার সম্ভাবনাও যতটা, -1 আসার সম্ভাবনাও ততটা, উভয়ের সম্ভাবনাই হাফ, অর্ধেক। বেশ, এরপর আরও কয়েকটা প্রশ্ন আছে এবং এই প্রশ্নগুলো আগের মতোই একই রকম, আর তাই এক্ষেত্রে এগুলো আমি তোমাদের জন্য হোমওয়ার্ক হিসেবে রেখে দেব। এগুলো সবকটাই তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে। এদের মধ্যে প্রথম প্রশ্নটা হলো এরকম যে স্পিন যদি এল হয় সেই অবস্থায় সিগমা জেড বা জেড ডিরেকশনে স্পিন মাপলে +1 আসার সম্ভাবনা কত, -1 আসার সম্ভাবনা কত? এই প্রশ্নের সমাধান করতে হলে আমাদের জানতে হবে যে এল কে কিভাবে ইউ এবং ডি এর সাহায্যে প্রকাশ করা যায়। আমরা জানি, আমরা দেখেছি আগে যে এল হচ্ছে u/√2 মাইনাস d/√2। এই গোটা তালিকা আমরা আগেই দেখেছি, আর কি, এল কি, আই কি, ও কি, ঠিক আছে? তো সেইভাবে এল হচ্ছে u/√2 মাইনাস d/√2। এ থেকে যদি আগের মতো তোমরা গণনা করো তাহলে উত্তর আসবে সিগমা জেড +1 আসার সম্ভাবনা হাফ, -1 আসার সম্ভাবনাও হাফ। বিস্তারিত গণনা তোমাদের হোমওয়ার্ক থাকবে। তেমনি পরবর্তী প্রশ্ন, স্পিন যদি আই হয় সেই অবস্থায় সিগমা জেড মাপলে +1 আসার সম্ভাবনা কত, -1 আসার সম্ভাবনা কত? তার জন্য জানতে হবে আই কি, এবং আমরা জানি আই হচ্ছে u/√2 প্লাস আই d/√2, মানে এক্ষেত্রে এর মান 1/√2, বি এর মান i/√2। আই মানে -1 বর্গমূল। সে থেকে হিসেব করলে আবারও দেখা যাবে, তোমাদের দেখাতে হবে যে আই অবস্থায় সিগমা জেড মাপলে +1 আসার সম্ভাবনা হাফ, -1 আসার সম্ভাবনাও হাফ। তেমনিভাবে ও অবস্থায় স্পিন যদি ও অবস্থায় থাকে সেই অবস্থায় সিগমা জেড মাপলে +1 এবং -1 আসার সম্ভাবনা উভয়ই হাফ হাফ, সমান সমান। বেশ, এরপর আমরা পরবর্তী অনুশীলনীতে যাব। পরবর্তী অনুশীলনীতে আমাদের প্রমাণ করতে হবে যে আর এবং এল এরা একে অপরের সঙ্গে লম্ব। আর এবং এল যে একে অপরের সঙ্গে লম্ব আমরা কিভাবে প্রমাণ করতে পারি? তার জন্য আমাদের আর এবং এল এর মধ্যে ডট প্রোডাক্ট হিসেব করতে হবে। যদি ডট প্রোডাক্ট 0 হয় তাহলে আর এবং এল একে অপরের সঙ্গে লম্ব। বেশ, আমরা জানি আর মানে হচ্ছে u/√2 যোগ d/√2, এটা হলো আর। এর সাথে আমরা ডট প্রোডাক্ট নিচ্ছি এল এর, এল মানে
ইউ বাই রুট টু বিয়োগ ডি বাই রুট টু। এই হলো দুই ভেক্টরের ডট প্রোডাক্ট। এবার আমরা এই ইকুয়েশনের বিস্তার ঘটাবো। আমরা যদি প্রথম দুটো টার্ম গুণ করি তাহলে আমরা পাবো ইউ এর সাথে ইউ এর ডট প্রোডাক্ট ভাগ রুট টু ভাগ রুট টু, মানে ইউ এর সাথে ইউ এর ডট প্রোডাক্ট মানে ইউ ইউ নিজের সাথে নিজের ডট প্রোডাক্ট ভাগ 2। তেমনিভাবে পাবো ইউ এর সাথে ডি এর ডট প্রোডাক্ট পরবর্তী টার্ম, ইউ ইউ প্রথমে আছে ডি পরে আছে, ইউ প্রথমে তারপরে ডি, ইউ ডি, আর সঙ্গে কোএফিসিয়েন্ট হচ্ছে 1/√2 আর -1/√2 মানে -12। তেমনিভাবে এরপর ডি আর ইউ এর ডট প্রোডাক্ট। এবার ডি প্রথমে আছে, ইউ পরে আছে, কোএফিসিয়েন্ট 1/2, আর শেষে ডি এর সাথে ডি এর ডট প্রোডাক্ট, ডি ডি কোএফিসিয়েন্ট -12, 1/√2 আর -1/√2। এর মধ্যে আমরা জানি যে ইউ একটা একক ভেক্টর, তাই ইউ এর নিজের সাথে নিজের ডট প্রোডাক্ট 1, তাই প্রথম টার্ম থেকে আমরা পাবো 1/2। ইউ এবং ডি আমরা জানি পরস্পরের সঙ্গে লম্ব, তাই ইউ এবং ডি এর ডট প্রোডাক্ট আসবে 0। ইউ এবং ডি আবারও পরস্পরের সঙ্গে লম্ব, তাই তাদের ডট প্রোডাক্ট আসবে 0। আর ডিও যেহেতু একটা একক ভেক্টর, তাই ডি ডট ডি সেটাও আসবে 1/2, আর এখানে মাইনাস চিহ্ন, সর্বমোট 0। অর্থাৎ আর এবং এল এর ডট প্রোডাক্ট এলো 0। ফলে আর এবং এল পরস্পরের সঙ্গে লম্ব প্রমাণিত। একইভাবে আমরা যাচাই করে দেখতে পারি যে আই এবং ও এরাও পরস্পরের সঙ্গে লম্ব কিনা। যথারীতি আমাদের আই এবং ও এর মধ্যে ইনার প্রোডাক্ট হিসেব করে দেখতে হবে 0 পাই কিনা। এখন আমরা জানি আই ভেক্টর মানে হচ্ছে ইউ ভেক্টর বাই √2 যোগ আই ডি ভেক্টর বাই √2, সেটা হলো আই। আর তেমনিভাবে ও মানে হচ্ছে ইউ বাই √2 মাইনাস আই ডি বাই √2। উভয়ের মধ্যে ডট প্রোডাক্ট হিসেব করতে হবে। আমরা 4টে টার্মে বিস্তার ঘটাবো। প্রথমে এই দুটো টার্মের ডট প্রোডাক্ট, অর্থাৎ সেক্ষেত্রে পাবো ইউ বাই √2 আর ইউ বাই √2 তার ডট প্রোডাক্ট। তারপরে একইভাবে পাবো এই দুটো টার্ম থেকে ইউ বাই √2 আর আই মাইনাস আই ডি বাই √2 এর মাইনাস আই ডি বাই √2 তাদের মধ্যে ডট প্রোডাক্ট। একইভাবে আরও দুটো টার্ম আসবে। এরপর আই ডি বাই √2 এর সঙ্গে ইউ বাই √2
আই ডি বাই রুট টু, তার সঙ্গে ইউ বাই রুট টু, আর সবশেষে আই ডি বাই রুট টু এর সঙ্গে মাইনাস আই ডি বাই রুট টু। এবার একটা একটা করে টার্ম আমরা হিসেব করব। আমরা জানি যে আমরা যদি আগের দিনের ডট প্রোডাক্টের নিয়মগুলো একবার দেখি, যে প্রথম ভেক্টরের সঙ্গে যদি কিছু গুণ থাকে তাহলে তার কনজুগেট গুণ করতে হয়, কিন্তু দ্বিতীয় ভেক্টরের সঙ্গে কিছু গুণ থাকলে সেই সংখ্যাটা অপরিবর্তিতভাবে গুণ করতে হয়। এই দুটো সূত্র আমরা এখন প্রয়োগ করব। বেশ, প্রথমে ইউ এবং ইউ তার ডট প্রোডাক্ট, প্রথম ভেক্টরের সঙ্গে 1/√2 রয়েছে, তার কনজুগেটও 1/√2, আর দ্বিতীয় ভেক্টরের সঙ্গে 1/√2 রয়েছে, তার আর কনজুগেট নিতে হবে না। তারপরে ইউ এর সঙ্গে ডি, প্রথমে ইউ পরে ডি, ইউ এর সঙ্গে 1/√2 রয়েছে, সেটা কনজুগেট করলে কিছু বদলাবে না, 1/√2ই থাকবে। দ্বিতীয়টার সঙ্গে মাইনাস আই বাই রুট টু রয়েছে, সেটার কনজুগেট করতে হবে না, তাই মাইনাস আই বাই রুট টু। তারপরে ডি আর ইউ, প্রথমে ডি পরে ইউ। এবার প্রথমটার সঙ্গে আই বাই রুট টু রয়েছে, সেটার কনজুগেট করতে হবে, আই বাই রুট টু এর কনজুগেট মানে মাইনাস আই বাই রুট টু। আর দ্বিতীয়টার সঙ্গে 1/√2 রয়েছে, তার কিছু করতে হবে না। শেষ টার্মে ডি এর সঙ্গে ডি, তার ডট প্রোডাক্ট, প্রথমটার সঙ্গে আই বাই রুট টু রয়েছে, তার কনজুগেট আই এর কনজুগেট মাইনাস আই বাই রুট টু, আর দ্বিতীয়টার সঙ্গে আরও একটা মাইনাস আই বাই রুট টু রয়েছে, সেটা কনজুগেট করতে হবে না, তাই মাইনাস আই মানে প্লাস আই স্কোয়ার হয়ে যাবে বাই রুট টু। এই হলো ডট প্রোডাক্ট। এর মধ্যে ইউ আর ডি একে অপরের সঙ্গে লম্ব, তাই তাদের ইউ ডি এর ডট প্রোডাক্ট 0, এই টার্মটা থাকবে না। তেমনি এখানেও ইউ আর ডি একে অপরের সঙ্গে লম্ব, এই টার্মটাও থাকবে না। ইউ একক ভেক্টর, তাই তার দৈর্ঘ্য 1, নিজের সাথে নিজের ডট প্রোডাক্ট নিলে প্রথম টার্মটা আসবে 1/2, আর শেষ টার্মে আই স্কোয়ার মানে -1, -1/2, তার সঙ্গে ডি ডি এর ডট প্রোডাক্ট হলো 1, কারণ না ডিও ইউনিট ভেক্টর, একক ভেক্টর, তার দৈর্ঘ্য 1, সর্বমোট 0, অর্থাৎ আই এবং ও এরাও পরস্পরের সঙ্গে লম্ব প্রমাণিত। এরপর আরও কিছু অনুশীলনী আমরা দেখব। এরপর আমাদের প্রমাণ করতে হবে যে আর একটা একক ভেক্টর, অর্থাৎ আর এর দৈর্ঘ্য 1, তেমনিভাবে এলও একটা একক ভেক্টর, এল এর দৈর্ঘ্য 1, আই ও এরাও এক একটা একক ভেক্টর, অর্থাৎ এদের দৈর্ঘ্য 1। আর এল আই ও প্রত্যেকেরই দৈর্ঘ্য 1, সেটা প্রমাণ করতে হবে। বেশ, আমরা একখানা প্রমাণ করব, আর বাকিগুলো তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে। আমরা শেষেরটাই বরং প্রমাণ করি। ও এর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। ও এর দৈর্ঘ্য নির্ণয় করার জন্য আমাদের ও ডট ও বা ও এর ইনার প্রোডাক্ট হিসেব করতে হবে। ও মানে কি? ও মানে ইউ বাই রুট
টু যোগ না বিয়োগ আই ডি বাই রুট টু, এটাই হলো ও ভেক্টর। আর তার সঙ্গে আরও একটা ও ভেক্টর, মানে নিজের সঙ্গে নিজে ডট প্রোডাক্ট নিতে হবে, ইউ বাই রুট টু মাইনাস আই ডি বাই রুট টু। যথারীতি আমরা চারটে টার্মে বিস্তার ঘটাবো। প্রথমে আছে ইউ ইউ, ইউ এর সাথে ইউ, এদের উভয়েরই কোএফিসিয়েন্ট বাস্তব সংখ্যা, রিয়েল সংখ্যা, তাই কনজুগেট নেওয়া না নেওয়ার কিছু যায় আসে না। 1/√2 1/√2, তারপর এটা হয়ে গেল। এরপর এটা ইউ আর ডি, ইউ তারপরে ডি, প্রথমটার কোএফিসিয়েন্ট 1/√2, তার কনজুগেট 1/√2, দ্বিতীয়টার কোএফিসিয়েন্ট i/√2, কনজুগেট নিতে হবে না, i/√2। তেমনিভাবে তৃতীয় টার্ম, এবার ডি এর সঙ্গে ইউ, ডি এর সঙ্গে ইউ, ডি এর সঙ্গে কোএফিসিয়েন্ট -i/√2 আছে, তার কনজুগেট নিলে হয়ে যাবে প্লাস i/√2। আর দ্বিতীয়টার কোএফিসিয়েন্ট রিয়েল নাম্বার এমনিতেই। বেশ, আর সর্বশেষে ডি এর সঙ্গে ডি, এই শেষ টার্ম, ডি এর প্রথম টার্মের i/√2 রয়েছে, তার কোএফিসিয়েন্ট নিলে হয়ে যাবে, তার কমপ্লেক্স কনজুগেট নিলে হয়ে যাবে প্লাস i/√2। দ্বিতীয়টার সঙ্গে -i/√2 রয়েছে, কনজুগেট করতে হবে না, তাই -i²/√2। এবার যদি আমরা সরল করি, দেখা যাক কি পাই। যেখানে যেখানে ইউ এর সঙ্গে ডি এর ডট প্রোডাক্ট রয়েছে সেগুলো সব শূন্য হয়ে যাবে, কেননা ইউ আর ডি একে অপরের সঙ্গে লম্ব। প্রথমে আছে ইউ আর ইউ, তার দৈর্ঘ্য 1, তাই ইউ ডট ইউ 1/2, প্রথম টার্ম হাফ। শেষে আছে -i² মানে +1/2 +1/2, আর ডি এর সঙ্গে ডি এর ডট প্রোডাক্ট 1, কেননা ডি একক দৈর্ঘ্যে আমরা জানি। তাহলে সর্বমোট আমরা পেলাম 1, অর্থাৎ ও এর দৈর্ঘ্য 1, ও ডট ও সেটা 1, অর্থাৎ প্রমাণিত হলো ও একটা একক ভেক্টর। বাকি দুটো আমি তোমাদের জন্য হোমওয়ার্ক হিসেবে ছেড়ে রাখব। বেশ বেশ, আমরা শুরু করেছিলাম এটা মেনে নিয়ে যে ইউ এবং ডি পরস্পর লম্ব এবং একক ভেক্টর, অর্থাৎ ইউ এবং ডি এর সাহায্যে একটা সমকৌণিক নির্দেশতন্ত্র গঠন করা যায়, যেখানে ইলেকট্রনের স্পিনের অন্য যে কোনো দশাকে, অন্য যে কোনো অবস্থাকে ইউ এবং ডি এই দুই পরস্পর লম্ব একক ভেক্টরের সাহায্যে প্রকাশ করা যায়। তারপর আমরা এটাও মেনে নিয়েছিলাম যে আর, এল, আই, ও এদেরকে কিভাবে ইউ এবং ডি এর সাহায্যে প্রকাশ করা যায়। এই সমস্ত ইকুয়েশন বা সমীকরণের কোনো প্রমাণ বা ডেরিভেশন আমরা করিনি, এগুলো আমরা মেনে নিয়ে আমাদের যাত্রা শুরু করেছিলাম। এগুলোকে অ্যাক্সিয়ম বা স্বতঃসিদ্ধ বলতে পারো। তার থেকে আমরা প্রমাণ করলাম যে এই ইকুয়েশন বা সমীকরণগুলো সত্যি হলে আর এবং এল পরস্পরের সঙ্গে লম্ব হবে। আমরা
দেখেছি আমাদের অনুশীলনীগুলোর মধ্যে বা কয়েকটা হোমওয়ার্ক হিসেবেও ছেড়েছি যে আর এবং এল পরস্পরের সঙ্গে লম্ব, তেমনিভাবে আই এবং ও পরস্পরের সঙ্গে লম্ব, আর এল আই ও প্রত্যেকেরই দৈর্ঘ্য এক বা প্রত্যেকেই একক ভেক্টর। এটা প্রমাণ করা যায়, প্রমাণ করা সম্ভব। এবার তাই যদি হয় তাহলে আমরা আরেকবার ইলেকট্রনের স্পিনের সমতল আরেকবার এঁকে দেখাই। আমরা জানি ইলেকট্রনের স্পিন দ্বিমাত্রিক, তাই দুটো অক্ষ ব্যবহার করে ইলেকট্রনের স্পিনের নির্দেশতন্ত্র প্রকাশ করার চেষ্টা করছি। ধরা যাক অনুভূমিক অক্ষ বরাবর একক ভেক্টর হলো ইউ এবং লম্ব দিকে একক ভেক্টর হলো ডি। আমরা জানি যে আর ভেক্টর সমান সমান ইউ বাই √2 প্লাস ডি বাই √2। আমরা যদি এই আর ভেক্টরকে এই চিত্রে এই গ্রাফে আঁকি তাহলে 1/√2 মানে 0.77, অর্থাৎ এটা যদি একক দৈর্ঘ্যের হয়, এটা যদি এক একক হয় তাহলে 0.77 এরকম কোথাও থাকবে। তাহলে এরকম কোনো এক জায়গা বরাবর আর ভেক্টরের অনুভূমিক উপাংশ থাকবে, তেমনি আর ভেক্টরের লম্ব উপাংশ এরকম কোনো এক জায়গায় থাকবে। এই দুই একত্রে যোগ করলে আমরা পাবো আর ভেক্টর এরকম কোথাও থাকবে। নিঃসন্দেহে আর ভেক্টরের দৈর্ঘ্য এক একক হবে এবং যেহেতু অনুভূমিক এবং লম্ব উপাংশ সমান, অর্থাৎ এই কোণ 45 ডিগ্রি সমান হবে এবং এর দৈর্ঘ্য আর ভেক্টরের দৈর্ঘ্য এক একক। এই হলো আমাদের আর ভেক্টর। তেমনিভাবে আমরা জানি এল ভেক্টর ইউ বাই √2 মাইনাস ডি বাই √2 এর সমান, অর্থাৎ এক্ষেত্রে অনুভূমিক উপাংশ নেগেটিভ বা ঋণাত্মক, লম্ব উপাংশ একই। আমরা এল ভেক্টরকে যদি একইভাবে আঁকি তাহলে অনুভূমিক উপাংশ নেগেটিভ এরম কোথাও হবে এবং সেটা এরকম কোথাও একটা হবে। এই হলো আমাদের এল। অবশ্যই প্রমাণও করা যায় যে এই কোণও হবে 45 ডিগ্রি এবং আর এবং এল এর মধ্যবর্তী কোণ নিঃসন্দেহে 90 ডিগ্রি, আমরা আগেই আলোচনা করেছি। তাহলে আর এবং এলও পরস্পরের সঙ্গে সমকৌণিক, পরস্পরের সঙ্গে লম্ব, দুটো একক ভেক্টর। আমরা সেক্ষেত্রে আর এবং এলকেও অক্ষ হিসেবে ধরে অন্য যে কোনো ভেক্টরকে প্রকাশ করতে পারি। ঠিক যেমন ইউ এবং ডি এর সাহায্যে একটা নির্দেশতন্ত্র গঠন করা যায় যার সাহায্যে অন্য সমস্ত ভেক্টরকে প্রকাশ করা যায়, তেমনিভাবে আর এবং এল এরাও একক দৈর্ঘ্যের এবং পরস্পরের সঙ্গে লম্ব, তাই এদের সাহায্যেও একটা নির্দেশতন্ত্র গঠন করে অন্য যে কোনো ভেক্টরকে প্রকাশ করা যায়। একইভাবে একটু ভাবলে তোমরা নিশ্চয়ই সম্মত হবে যে যেহেতু আই ভেক্টর ইউ বাই √2 প্লাস √(-1) ডি ভেক্টর বাই √2 এবং ও ভেক্টর ইউ বাই √2 মাইনাস আই ডি বাই √2, প্রমাণ করাই যায় যে আই এবং ও উভয় একক ভেক্টর এবং পরস্পরের সঙ্গে লম্ব, আমরা আগেই আলোচনা করেছি। তাই আই এবং ও ভেক্টরকে ব্যবহার করেও একটা নির্দেশতন্ত্র গঠন করা যায় যার সাহায্যে অন্য যে কোনো স্পিন ভেক্টরকে, ইলেকট্রনের স্পিন ভেক্টরকে প্রকাশ করা যায়। তবে এক্ষেত্রে আই এবং ওকে আর আমি এই চিত্রে, এই গ্রাফে এঁকে দেখাতে পারবো না, কেননা
এক্ষেত্রে যেহেতু √(-1) এই কাল্পনিক সংখ্যা এখানে জড়িয়ে গেছে, তাই আই এবং ওকে ছবির সাহায্যে একে দেখানো সম্ভব নয়। কিন্তু আমি একে দেখাতে পারি বা না পারি, নিঃসন্দেহে আই এবং ও ইলেকট্রনের দ্বিমাত্রিক স্পিনের তলেই কোথাও অবস্থিত এবং উভয়ই একক ভেক্টর, পরস্পরের সঙ্গে লম্ব। তাই আই এবং ও এর সাহায্যে আরও একটা নির্দেশতন্ত্র গঠন করা যায়, যে নির্দেশতন্ত্রে অন্য যে কোনো স্পিন ভেক্টরকে আই এবং ও এই দুই ভেক্টরের সাহায্যে প্রকাশ করা যায়। একই কথা আরও একবার আমরা বলছি যে আর এবং এল পরস্পরের সঙ্গে লম্ব এবং একক ভেক্টর, তাই এরা একত্রে একটা সমকৌণিক নির্দেশতন্ত্র বা অর্থোগোনাল বেসিস গঠন করে। অন্য যে কোনো স্পিন ভেক্টরকে এই দুই ভেক্টরের সাহায্যে প্রকাশ করা যায়। সাই যে কোনো একটা স্পিন ভেক্টর, এদেরকে আর এবং এল এর উপযুক্ত একটা সমষ্টি বা লিনিয়ার কম্বিনেশন হিসেবে প্রকাশ করা যায়, যে ক্ষেত্রে সি এবং ডি দুটো কোএফিসিয়েন্ট যারা কমপ্লেক্স নাম্বার, রিয়েল নাম্বার, কমপ্লেক্স নাম্বার, যা খুশি হতে পারে। এবার আরও একটা মজার ব্যাপার আমরা দেখব, তার জন্য এই অংশে নজর দাও। মনে করো সাই যে কোনো একটা স্পিন ভেক্টর, যাকে আমরা আর এবং এল এই দুই একক ভেক্টরের সাহায্যে এখানে প্রকাশ করেছি। এবার এই সাই ভেক্টরের উপর আমরা পরীক্ষা করে স্পিনের এক্স কম্পোনেন্ট বা সিগমা এক্স পরিমাপ করব। পরীক্ষার আগে স্পিন ভেক্টর এই অবস্থায় ছিল। এবার সিগমা এক্স পরিমাপ করলে পরীক্ষার ফল কি হতে পারে? পরীক্ষার দুটোই ফল হতে পারে। এক, সিগমা এক্সের মান আমরা +1 পেতে পারি, অথবা সিগমা এক্সের মান আমরা -1 পেতে পারি। এক্ষেত্রে যেটা হবে, সিগমা এক্সের মান যদি আমরা +1 পাই, তাহলে সেই পরীক্ষার সাথে সাথে সাই এর মানও বা স্পিন ভেক্টরের অবস্থাও পরিবর্তিত হয়ে আর হয়ে যাবে। পরীক্ষার আগে কি ছিল? আগে ছিল CR + DL। পরীক্ষার পরে কি হয়ে যাবে? শুধুমাত্র আর, এখানে এল থাকবে না। আর যদি আমরা পরীক্ষায় সিগমা এক্সের মান -1 পাই, তাহলে সাথে সাথে সাই এর মান বা স্পিন ভেক্টরের অবস্থাও বদলে গিয়ে এল হয়ে যাবে। আগে আর আর এল উভয়ের একটা যোগফল ছিল, পরে শুধুমাত্র এল হয়ে যাবে। অর্থাৎ এই দুই ঘটনা ঘটতে পারে। সিগমা এক্সের মান আমরা 1 পেতে পারি এবং সাই বদলে গিয়ে আর হয়ে যেতে পারে, অথবা দ্বিতীয় ক্ষেত্রে সিগমা এক্সের মান -1 পেতে পারি, সেক্ষেত্রে সাই বদলে গিয়ে এল হয়ে যাবে। এবার এই দুই ঘটনা, এই দুইয়ের মধ্যে ঠিক কোনটা ঘটবে, পরীক্ষায় কোন ফল পাবো, সেটা বলা সম্ভব নয়। যেটা বলা সম্ভব তা হলো এই দুই ঘটনার মধ্যে কোনটা ঘটার সম্ভাবনা বা প্রবাবিলিটি কতটা। আগের মতোই এক্ষেত্রে বলা যায় যে প্রথম ঘটনা ঘটার সম্ভাবনা এখানে প্রকাশ করা হয়েছে, সম্ভাবনা C ভাগ C + D, যেখানে C মানে C এর কমপ্লেক্স কনজুগেট বা অনুবন্ধী রাশি। আর দ্বিতীয় ঘটনা ঘটার সম্ভাবনা D ভাগ C যোগ D। এই দুই ঘটনাই ঘটতে পারে। কোনটা ঘটবে বলা সম্ভব নয়। কোয়ান্টাম তত্ত্বে কোনটা ঘটবে সেটা বলা সম্ভব নয়, শুধু উভয় ঘটনা ঘটার সম্ভাবনা বা প্রবাবিলিটি বলা সম্ভব। একই কথা আমরা এখানে আরও একবার বলছি। কোনো মুহূর্তে স্পিন যদি CR + DL এই অবস্থায় থাকে, তবে সেই মুহূর্তে এক্স অভিমুখে স্পিন মাপলে ফলাফল +1 আসার সম্ভাবনা C ভাগ C + D, এবং -1 আসার সম্ভাবনা D ভাগ C + D। ঠিক কোন ফলটা আসবে বলা সম্ভব নয়, তবে ফল যদি 1 আসে, তবে সেই পরীক্ষার সাথে সাথে স্পিনের অবস্থাও
পাল্টে আর হয়ে যাবে বা দক্ষিণাভিমুখী হয়ে যাবে বলতে পারো, আর অবস্থায় চলে যাবে। আর ফলাফল যদি -1 আসে তবে স্পিনের অবস্থা পাল্টে এল ভেক্টরের সমান বা লেফট ভেক্টরের সমান হয়ে যাবে। এটা অনেকটা আমরা আগেও দেখেছি যখন আমরা স্পিনের দশাকে ইউ এবং ডি এর সাহায্যে প্রকাশ করছিলাম এবং সেই অবস্থায় জেড অভিমুখী স্পিন পরিমাপ করছিলাম, একই রকম ঘটনা ঘটত। বেশ, একইভাবে এটাও সত্যি যে আই এবং ও, ইন এবং আউট, ইনওয়ার্ড এবং আউটওয়ার্ড, এই দুই ভেক্টরও কিন্তু পরস্পরের সঙ্গে লম্ব এবং একক ভেক্টর, আমরা আগেই বলেছি। তাহলে এরাও একটা সমকৌণিক নির্দেশতন্ত্র গঠন করে এবং যে কোনো ভেক্টরকে এই দুই ভেক্টরের সাহায্যে প্রকাশ করা যায়। যেমন সাই হলো ইআই প্লাস এফ ও, আই এবং ও এর একটা যোগফল বা সমষ্টি। এইভাবে যদি আমরা যে কোনো স্পিন ভেক্টরকে প্রকাশ করি এবং সেই অবস্থায় যদি আমরা স্পিনের ওয়াই কম্পোনেন্ট সিগমা ওয়াই পরিমাপ করি, তাহলে এক্ষেত্রেও ঠিক আগের মতোই একটা ব্যাপার ঘটবে। কীরকম না, পরীক্ষার আগে বা পরিমাপের আগে স্পিনের দশা যদি ইআই প্লাস এফ ও এই অবস্থায় থাকে, তাহলে পরীক্ষার ফল দু প্রকার হতে পারে, সিগমা ওয়াই +1 আসতে পারে অথবা -1 আসতে পারে। যদি +1 আসে তাহলে স্পিনের দশা বদলে গিয়ে আই হয়ে যাবে, স্পিনের দশায় আর ও কম্পোনেন্ট থাকবে না। আর যদি পরীক্ষায় সিগমা ওয়াই -1 আসে তাহলে স্পিনের দশা বদলে গিয়ে ও হয়ে যাবে। এক্ষেত্রেও এই দুই রকম ঘটনা ঘটার সম্ভাবনা এবং দুই রকম ফল পাওয়ার সম্ভাবনা, একরকম এখানে আর একরকম এখানে। ঠিক কোন ঘটনা ঘটবে বলা সম্ভব নয়, কিন্তু উভয় ঘটনার সম্ভাবনা আমরা হিসেব করতে পারি এবং সেই সম্ভাবনা যথারীতি এখানে এবং এখানে প্রকাশ করা হয়েছে। প্রথম ঘটনা ঘটার সম্ভাবনা ই স্টার ভাগ ই স্টার যোগ এফ এফ স্টার, আর দ্বিতীয় ঘটনার সম্ভাবনা এফ এফ স্টার ভাগ ই স্টার যোগ এফ এফ স্টার, আগের মতোই কিছুটা। এবং সেই একই কথা আমরা এখানে বলেছি যে স্পিন যদি কোনো মুহূর্তে ইআই যোগ এফও হয় আর সেই মুহূর্তে ওয়াই অভিমুখে স্পিন মাপলে +1 আসার সম্ভাবনা এত, -1 আসার সম্ভাবনা এত, +1 এলে স্পিন পাল্টে গিয়ে সাথে সাথে আই হয়ে যাবে, আর -1 এলে স্পিন পাল্টে গিয়ে ও হয়ে যাবে। ঠিক কোন ফল আসবে বলা সম্ভব নয়। আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় যে পরিমাপের সাথে সাথে স্পিনের দশাও কিন্তু পাল্টে যাবে। পরিমাপের আগে স্পিনের দশা ছিল এই রকম, পরিমাপের পরে স্পিনের দশা শুধুমাত্র আই অথবা শুধুমাত্র ও এই রকম হয়ে যাবে। এটাই কোয়ান্টাম তত্ত্বের মজা, এটাই কোয়ান্টাম তত্ত্বের মূল অ্যাক্সিয়ম, স্বতঃসিদ্ধ। এখান থেকেই যাবতীয় আলোচনার সূত্রপাত হয়। এইবার আমরা কয়েকটা ছোট ছোট অনুশীলনী সমাধান করব, প্রশ্নের সমাধান করব এবং অগ্রসর হব। আমাদের অনুশীলনের প্রথম প্রশ্ন এখানে, কোনো মুহূর্তে স্পিন যদি ইউ হয় তবে সেই মুহূর্তে এক্স অভিমুখে স্পিন মাপলে অর্থাৎ সিগমা এক্স মাপলে ফলাফল +1 আসার সম্ভাবনা কত এবং ফলাফল -1 আসার সম্ভাবনা কত। এক্ষেত্রে আমরা কোন অভিমুখে স্পিন মাপছি? এক্স অভিমুখে। আমরা সিগমা এক্স মাপছি। তাহলে সমাধানের জন্য প্রথমে আমাদের স্পিনকে আর এবং এল এই দুই ভেক্টরের সাহায্যে প্রকাশ করতে হবে। কেননা আমরা এক্স ডিরেকশানে স্পিন মাপছি, তাই আর এবং এল এই নির্দেশতন্ত্রের সাহায্যে ইউ ভেক্টরকে স্পিনকে প্রকাশ করতে হবে। এখন এটা আমরা আগেই করেছি,
আমাদের পুরনো একটা অনুশীলনীতে এটা ছিল, এই যে এখানে ইউকে আমরা আর এবং এল এর সাহায্যে কিভাবে প্রকাশ করতে পারি সেটা এখানে আমরা আগেই করেছি। এবার আমরা সেই ফলাফল ব্যবহার করব। এখানে আমরা জানি যে ইউ হচ্ছে আর এর সঙ্গে 1/√2 এর গুণফল আর এল এর সঙ্গে 1/√2 এর গুণফল, উভয়ের সমষ্টি। এইবার এই কোএফিসিয়েন্টকে আমরা সি আর এটাকে আমরা ডি বলতে পারি, উভয়ই বাস্তব সংখ্যা, এক্ষেত্রে গণনার সুবিধাও হবে সেই জন্য। বেশ, তাহলে এইবার সিগমা এক্স +1 আসার সম্ভাবনা কত আর -1 আসার সম্ভাবনা কত? +1 আসার সম্ভাবনা আমরা এই সূত্র প্রয়োগ করব, CC* ভাগ CC* প্লাস DD*, অর্থাৎ সি এখানে 1/√2, C* ও 1/√2 ভাগ 1/√2 1/√2 যোগ ডিও 1/√2, বাস্তব সংখ্যা, তাই কনজুগেট করার আর দরকার নেই। অর্থাৎ ফলাফল আসবে সরল করলে হাফ, অর্ধেক, অর্থাৎ +1 আসার সম্ভাবনা হাফ। +1 আসার সম্ভাবনা যদি হাফ হয়, এবং যেহেতু +1 -1 ছাড়া আর কিছু আসতে পারে না, তাহলে নিঃসন্দেহে -1 আসার সম্ভাবনাও হাফই হবে। আমরা ভেরিফাই করেই নিতে পারি, যাচাই করেই নিতে পারি। আমরা এক্ষেত্রে আবার এই ফর্মুলা, এই সূত্র ব্যবহার করব, DD* ভাগ CC* প্লাস DD*, ডি এর মান এখানে 1/√2, D* ও 1/√2, C* উভয়ই 1/√2, তেমনি DD* 1/√2 যথারীতি মান আসবে, সম্ভাবনা আসবে হাফ। অর্থাৎ গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ এক্ষেত্রে যে স্পিন যদি ইউ অবস্থায় থাকে, সেই অবস্থায় সিগমা এক্স বা এক্স অভিমুখে স্পিন মাপলে +1 -1 উভয়ই আসার সম্ভাবনা সমান সমান, উভয়ই আসার সম্ভাবনা হাফ এবং হাফ। এমনি আরও কয়েকটা অনুশীলনী তোমাদের জন্য আমি রাখব, যে স্পিন যদি ডি অবস্থায় থাকে তাহলে সিগমা এক্স এর মান +1 এবং -1 আসার সম্ভাবনা কত? আমরা জানি যে ডি u/√2 মাইনাস এল r/√2 মাইনাস l/√2 এর সমান। এবং এ থেকে আবারও যদি আমরা সিগমা এক্স +1 আসার সম্ভাবনা হিসেব করি, সেটাও আসবে হাফ, -1 আসার সম্ভাবনাও আসবে হাফ। ডি এর সমীকরণ আমরা আগেই দেখেছি এইখানে, ঠিক আছে? তেমনিভাবে আমরা পরবর্তী অনুশীলনীতে যেতে পারি। এরপর কোনো মুহূর্তে স্পিন যদি আই হয়, তবে সেই মুহূর্তে সিগমা এক্স পরিমাপ করলে +1 আসার সম্ভাবনা কত, -1 আসার সম্ভাবনা কত? আমি এটা তোমাদের জন্য হোমওয়ার্ক হিসেবে ছাড়ব। আগেরটাও বিস্তারিত গণনা তোমাদের জন্য হোমওয়ার্ক হিসেবেই ছেড়েছি। এক্ষেত্রেও স্পিন যদি আই হয়, তাহলে সিগমা এক্স +1 আসার সম্ভাবনাও দেখবে হাফ, গণনা করলে -1 আসার সম্ভাবনাও দেখবে হাফ, উভয়ই সমান। পরবর্তী প্রশ্ন এইখানে, যে কোনো মুহূর্তে স্পিন যদি ও হয়, তাহলে সিগমা এক্স +1 আসার সম্ভাবনা কত, -x আসার সম্ভাবনা কত? আমরা এটা না হয় আমরা একসাথে হিসেব করি। স্পিনের মান ও, স্পিনের মান বর্তমানে স্পিনের দশা ও, আমাদের সিগমা এক্স এর হিসেব করতে হবে। সিগমা এক্স এর হিসেব করতে হবে মানে ওকে
আর এবং এল এই দুই ভেক্টরের সাহায্যে প্রকাশ করতে হবে। আমরা কিভাবে করতে পারি? আমরা জানি ও হচ্ছে u/√2 মাইনাস আই d/√2 এর সমান। কিন্তু ইউ এবং ডি দিয়ে প্রকাশ করলে আমাদের কাজ হবে না, আমাদেরকে আর এবং এল এই দুই ভেক্টরের সাহায্যে প্রকাশ করতে হবে। বেশ, তাহলে আমরা যেটা করতে পারি, আমরা জানি ইউ হচ্ছে, আমরা 1/√2 যেমন আছে তেমন রাখি, আর ইউ এর জায়গায় আমরা লিখতে পারি ইউ হচ্ছে r/√2 যোগ l/√2। তেমনিভাবে -i/√2 যেমন আছে তেমন থাক, আর ডি এর জায়গায় আমরা লিখতে পারি r/√2 মাইনাস l/√2। ডি এর মান যে এরকম, ডি এর সমীকরণ যে এরকম, সেটা আমরা আগে দেখেছি। আরও একবার দেখিয়ে দিই, ডি হচ্ছে r/√2 মাইনাস l/√2। বেশ, এ থেকে সমাধান করলে আমরা কি পাবো? আমরা আর এর সঙ্গে পাবো হাফ মাইনাস i/2। আমরা আর যদি কমন নিই তাহলে পাবো হাফ মাইনাস i/2, মানে 1 মাইনাস i/2 এর সাথে আর এল এর সাথে কি পাবো? এল এর সাথে পাবো এখান থেকে হাফ, আর এখান থেকে i/2, অর্থাৎ 1 যোগ i/2 তার সঙ্গে এল। বেশ, এবার এই কোএফিসিয়েন্টকে আমরা সি আর এই কোএফিসিয়েন্টকে আমরা ডি হিসেবে গণনা করলে সিগমা এক্স প্লাস 1 আসার সম্ভাবনা কত? সিগমা এক্স সমান সমান প্লাস 1 আসার সম্ভাবনা সেটা হবে সি সি স্টার ভাগ সি সি স্টার যোগ ডি ডি স্টার এর সমান। এবার আমরা সি আর ডি এর মান যদি বসাই, সি এখানে রয়েছে, তাহলে সি আর সি স্টার, সি মানে 1 মাইনাস আই বাই ভাগ 2, আর সি স্টার হবে 1 প্লাস আই ভাগ 2, এটা সি সি স্টার। তেমনি নিচে আছে 1 মাইনাস আই বাই 2, 1 প্লাস আই বাই 2 সি সি স্টার, আর ডি হচ্ছে 1 প্লাস আই ভাগ 2, আর তার কনজুগেট 1 মাইনাস আই বাই 2 তার সমান। এবার যদি সরল করি, উপরে a মাইনাস বি, a প্লাস বি মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে 1 মাইনাস আই স্কোয়ার, মানে আসবে 2, ওপরে আসবে 2 এর 4, তেমনি নিচে এটাও তাই 2 এর 4, এটাও তাই 2 এর 4, সর্বমোট হাফ, অর্থাৎ প্লাস সিগমা এক্স প্লাস 1 আসার সম্ভাবনা হাফ। সিগমা এক্স যদি প্লাস 1 আসার সম্ভাবনা হাফ হয়, তাহলে সিগমা এক্স মাইনাস 1 আসার সম্ভাবনাও অর্ধেকই হবে, সন্দেহ নেই তাতে। তবু যদি সন্দেহ থাকে, আমরা আরও একবার সূত্রের প্রয়োগ করে নিতে পারি। সেক্ষেত্রে সূত্র হচ্ছে ডি ডি স্টার বাই সি সি স্টার প্লাস ডি ডি স্টার। আমরা আগেই দেখেছি যে ডি ডি স্টারের মান এখানে 2 এর 4, আর সি সি স্টার প্লাস ডি ডি স্টার 2 এর 4 যোগ 2 এর 4, অর্থাৎ যথারীতি হাফ।
খুব গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণের বিষয় এটাই যে স্পিন যদি ও দশায় থাকে তবে সিগমা এক্স পরিমাপ করলে +1 এবং -1 উভয়েই আসার সম্ভাবনা হাফ এবং হাফ সমান সমান। তেমনি বাকি কয়েকটা প্রশ্ন আমি তোমাদের জন্য হোমওয়ার্ক হিসেবে রেখে দেব। যথা এখানে একটা প্রশ্ন যে স্পিন যদি ইউ দশায় থাকে তবে ওয়াই ডিরেকশানে, এবার ওয়াই ডিরেকশানে সিগমা ওয়াই পরিমাপ করলে +1 এবং -1 আসার সম্ভাবনা কত? যথারীতি উত্তর আসবে +1/2 এবং -1/2। প্রমাণটা তোমাদের জন্য ছাড়লাম। তেমনি স্পিন যদি ডি দশায় থাকে সিগমা ওয়াই পরিমাপ করলে যথারীতি +1 এবং -1 আসার সম্ভাবনাও সমান 1/2 এবং 1/2। তেমনি স্পিন যদি এল দশায় থাকে সিগমা ওয়াই পরিমাপ করলে +1 এবং -1 আসার সম্ভাবনা 1/2 এবং 1/2। স্পিন যদি আর দশায় থাকে তাহলেও +1 এবং -1 আসার সম্ভাবনা 1/2 এবং 1/2। এবার আমরা আমাদের এ যাবৎ আলোচনার একটা সারসংক্ষেপ করে নেব। স্পিনের বিভিন্ন দশা আমরা এই টেবিলে দেখতে পাচ্ছি, ইউ, ডি, এল, আর, আই, ও। এই হলো স্পিনের 6টা বিশেষ দশা যাদের সঙ্গে আমরা পরিচিত হয়েছি: আপ, ডাউন, লেফট, রাইট, ইন অ্যান্ড আউট। কোনো একটা দশায়, যেমন ইউ দশায় আমরা পরীক্ষা করে সেই মুহূর্তে সিগমা এক্স বা এক্স ডিরেকশানে স্পিন পরিমাপ করতে পারি, চাইলে ওয়াই ডিরেকশানেও স্পিন পরিমাপ করতে পারি, অথবা চাইলে জেড ডিরেকশানে স্পিন পরিমাপ করতে পারি। অর্থাৎ আমরা যে কোনো দশায়, ইউ হোক বা ডি হোক, যে কোনো দশাতেই আমরা এক্স, ওয়াই এবং জেড এই 3 দিকের যে কোনো একটা দিকে স্পিন পরিমাপ করতে পারি। এল দশাতেও 3 দিকের যে কোনো একদিকে পরিমাপ করতে পারি, আর দশাতেও 3 দিকের যে কোনো একদিকে পরিমাপ করতে পারি, আই এবং ওতেও 3 দিকের যে কোনো একদিকে স্পিন পরিমাপ করতে পারি। যে কোনো ক্ষেত্রে যে দশাতেই থাক আর যে দশাতেই আমরা স্পিন পরিমাপ করি না কেন, ফলাফল +1 অথবা -1 ছাড়া আর তো কিছু আসবে না। ইউ দশায় এক্স ডিরেকশনে স্পিন মাপলে +1 নয়তো -1, এই 2 ফল সম্ভব। ইউ দশায় ওয়াই ডিরেকশনে স্পিন মাপলে হয় +1 নয় -1 আসবে। তেমনি ডি দশায় জেড ডিরেকশনে স্পিন মাপলেও হয় +1 নয় -1 আসবে। সুতরাং এখানে আমরা বিভিন্ন সম্ভাব্য দশা, কয়েকটা গুরুত্বপূর্ণ দশা এবং বিভিন্ন সম্ভাব্য পরিমাপ, গুরুত্বপূর্ণ পরিমাপ এবং তাদের সম্ভাব্য ফলাফলের একটা তালিকা প্রস্তুত করেছি। এইবার এই যদি আমাদের পরীক্ষা হয় তাহলে তার ফলাফল কি হতে পারে এবং কোন ফলাফলের সম্ভাবনা কত সেটা আমরা ডান দিকের দুটো কলমে দেখছি। বেশ, দেখা যাক। ইউ দশায় এক্স ডিরেকশনে স্পিন মাপলে +1 এবং -1 উভয়ই আসার সম্ভাবনা 1/2 এবং 1/2। ইউ অবস্থায় ওয়াই এবং ওয়াই ডিরেকশনে স্পিন মাপলে উভয় স্পিনের মান +1 -1 আসার সম্ভাবনা 1/2 এবং 1/2। যদি স্পিনের মান +1 আসে তাহলে স্পিন পরিবর্তিত হয়ে আই হয়ে যাবে, আগে ছিল ইউ হয়ে যাবে আই। আর যদি স্পিন ওয়াই ডিরেকশনে মেপে -1 আসে তাহলে বদলে স্পিন হয়ে যাবে ও, আগে ছিল ইউ হয়ে যাবে ও। ঠিক আছে? কিন্তু ইউ দশায় যদি জেড ডিরেকশনে স্পিন মাপি সেক্ষেত্রে সিগমা জেড নিঃসন্দেহে +1 আসবে, -1 আসার কোনো সম্ভাবনা নেই। এবং সেক্ষেত্রে স্পিন বদলে ই হয়ে থাকবে, ডি হওয়ার কোনো সম্ভাবনা নেই, সম্ভাবনা 0। ইউ দশায় সিগমা জেড মাপলে স্পিন কোনো পরিবর্তন হবে না, আগেও ছিল ইউ পরেও থাকবে ইউ, এবং সেই ঘটনা ঘটার সম্ভাবনা সম্পূর্ণরূপে 1। স্পিন ইউ থেকে ডি হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। এই প্রত্যেকটা জিনিসের প্রমাণ করা সম্ভব, তোমরা নিজেরাও চেষ্টা করে প্রমাণ করতে পারো। আমরা কিছু প্রমাণ আজকে একটু আগে দেখেছি। তেমনি
দশায় কি কি হতে পারে তার একটা তালিকা এখানে দেখা যাচ্ছে। আমি অনুরোধ করব যে তোমরা ভিডিও পজ করে তালিকাটা পুঙ্খানুপুঙ্খভাবে চেক করে নাও, যাচাই করে নাও, বুঝতে পারছো কিনা দেখে নাও, এখানে কোনো ভুল আছে কিনা দেখে নাও। তেমনি এল দশায় বিভিন্ন পরিমাপ করলে কি কি সম্ভাবনা হতে পারে তার একটা তালিকা রয়েছে। আর দশায় বিভিন্ন পরিমাপের কি কি ফল হতে পারে এবং স্পিন বদলে গিয়ে কি কি হবে তার তালিকা রয়েছে। তেমনিভাবে আই এবং ও দশাতেও বিভিন্ন পরিমাপের কি কি ফল হতে পারে এবং স্পিন বদলে গিয়ে কি কি অবস্থায় চলে যেতে পারে তার একটা তালিকা রয়েছে। তোমরা নিজেরা এই তালিকা ভিডিও থামিয়ে বিস্তারিত দেখে নিও। আমি ভিডিও শেষ করব এই একটা শেষ অংশ শুধু একসাথে আলোচনা করে। ধরা যাক স্পিন রয়েছে ও অবস্থায়। ও অবস্থায় যদি আমরা ওয়াই ডিরেকশনে স্পিন মাপি, ও অবস্থায় ওয়াই ডিরেকশনে স্পিন মাপলে নিঃসন্দেহে ফলাফল আসবে -1, অর্থাৎ -1 আসার সম্ভাবনা 1, +1 আসার কোনো সম্ভাবনা নেই, +1 আসার সম্ভাবনা 0। কেননা ও ভেক্টর আমরা জানি যে ওয়াই ও ভেক্টর ওয়াই এর সঙ্গে সংশ্লিষ্ট। তাই এক্ষেত্রে ওয়াই ডিরেকশনে স্পিন মাপলে নিঃসন্দেহে +1 ফলাফল আসবে এবং স্পিন ও দশাতেই থাকবে, আই দশায় পরিবর্তিত হবে না। কিন্তু ও দশায় যদি আমরা এক্স ডিরেকশনে স্পিন মাপি তাহলে +1 এবং -1 উভয়ই আসতে পারে সমান সম্ভাবনায়। যদি +1 আসে স্পিন পরিবর্তিত হয়ে আর হয়ে যাবে, যদি -1 আসে স্পিন পরিবর্তিত হয়ে -1 হয়ে যাবে। তেমনি ও দশায় যদি জেড ডিরেকশনে স্পিন মাপি তাহলে +1 -1 আসার উভয়ের সম্ভাবনায় সমান 50-50। যদি +1 আসে স্পিন বদলে হয়ে যাবে ইউ, আর যদি -1 আসে স্পিন বদলে হয়ে যাবে ডি, আর ও থাকবে না। আগে ছিল ও, এখন হয়ে যাবে ইউ অথবা ডি। অর্থাৎ ও দশায় স্পিন থাকলে এবং ওয়াই দশায় স্পিন মাপলে স্পিনের দশা বদলাবে না, ফলাফল কি আসবে একদম নিশ্চিত। কিন্তু ও দশায় স্পিন থাকলে এক্স বা জেড ডিরেকশনে স্পিন মাপলে ফলাফল অনিশ্চিত এবং স্পিনের দশাও পরীক্ষার সাথে সাথে বদলে যাবে, এটা অনিবার্য। আশা করি এই তালিকা থেকে তোমরা এবার আমাদের প্রথম দিনের যে সমস্ত পরীক্ষাগুলো করেছিলাম, একগুচ্ছ পরীক্ষা, তার তার কার্যকারণ ব্যাখ্যা করতে পারবে, কিছুটা হলেও ব্যাখ্যা করতে পারবে এই বিভিন্ন পরীক্ষার ফলাফল। চেষ্টা করে দেখো, আগামী দিন আবারও আলোচনা করব। ধন্যবাদ।